আজকে আমরা কম্পালসারি ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ যে আইটেমটি ফ্রেম ডাব্লিউএস কোশ্চেন্স, এই আইটেমটি নিয়ে আলোচনা করব। এই আইটেমটি যে কয়টি আইটেম আছে তাদের মধ্যে সবচেয়ে সহজ আইটেম এবং সবচেয়ে সহজ নিয়মগুলো দিয়েই এই আইটেমটাকে দেখানো হবে। তার আগে দেখি আমরা কিভাবে একটা প্রশ্নের মধ্যে এই আইটেমটা থাকে। একটা প্রশ্নের এইখানে দেখতেছি 6 নম্বরে একটা ফ্রেম ডাব্লিউএস কোশ্চেনের প্রশ্ন আছে। এই প্রশ্নটা হচ্ছে 7 কলেজের প্রশ্ন 2021 সালের। এইখানে 7 কলেজে এরা ইন্ডিকেট করে দেয় যে কোন শব্দটা দিয়ে ডাব্লিউএস শর্ট করতে হবে, আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ডারলাইনটুকু থাকবে না, এটুকুই হচ্ছে ডিফারেন্ট। ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের মধ্যে এটুকুই হচ্ছে পার্থক্য, যে একটা শব্দের আন্ডারলাইন দেওয়া থাকবে, ওই শব্দটা এক্সচেঞ্জ করে আমাদের একটা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর আমরা এখানে দেখলাম যে 1 2 3 4 5 6 7টা। এখন 7টা প্রশ্নের মধ্যে আমাদের যে কোনো 5টি অ্যান্সার করতে হবে, যে কোনো 5টা করতে পারবো না, এবং যেটা আমার সুবিধা মনে হয় সেটা অ্যান্সার করব। এরপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখি আমরা। এইখানে ফ্রেম ডাব্লিউএস ওয়ার্ড আছে। এই প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির 23 সালে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু 22 সালের পরীক্ষার আর কি। এখন এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, যে এইখানে 7টা প্রশ্ন আছে। এই 7টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখন এই প্রশ্নগুলোর মধ্যে একটা যদি আমরা দেখি, হি অফেন ভিজিট হিজ মাদার, এই বাক্যটা থেকে একটি শব্দ বাদ দিতে হবে এবং ওই বাদ দেওয়া শব্দটা এক্সচেঞ্জ করে একটি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেইটা যদি আমরা একটু নিয়মতান্ত্রিকভাবে দেখে আসি, তাহলে আজকের টপিকটা হচ্ছে ফ্রেম ডাব্লিউএস কোশ্চেন্স। যেহেতু কোশ্চেন শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, কোশ্চেন হয় হচ্ছে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। এখন আমরা যেই শব্দগুলো এক্সচেঞ্জ করে লিখব সেই শব্দগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডগুলো হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়াট, হুইচ, হু, হোম, হোস। এই কয়েকটি শব্দ মানে কী ধরনের শব্দ দেখে এক্সচেঞ্জ করব, পরিবর্তে লিখব, এই বিষয়গুলি মূলত আজকে আমরা শিখব। এবং আবার বলছি, এটা হচ্ছে কম্পালসারি ইংরেজির সবচেয়ে সহজ একটি আইটেম। এটা যে কেউ খুব সহজে আয়ত্তে নিতে পারে এবং যে কেউ এখান থেকে 5-এর মধ্যে 5ই মানে সে মানে পায় আর কি, যদি একটু মনোযোগ দিয়ে দেখে। এবং আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে একটু দেখো তাহলে তোমারও 5-এর মধ্যে 5ই এখানে রাখতে পারবে। এখন আমরা এই ফ্রেম ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে একটু বেসিক পড়ে নেব, কারণ বেসিক জানা না থাকলে যতই আমরা নিয়ম পড়ি, নিয়মগুলো মাথায় থাকবে না, বুঝতে পারবো না। মুখস্থ করে কোনো লাভ নেই, আমাদের বুঝতে হবে। এখন বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে আমরা জানি, একটা অ্যাসার্টিভ বাক্য দেওয়া থাকবে। আমরা কিন্তু তাই দেখে আসছি যে একটা বাক্য এইখানে, যেমন এইখানে যদি আমরা একটু দেখি যে ফ্রেম ডাব্লিউএস ওয়ার্ড ট্রাভেলিং এনরিচেস আওয়ার নলেজ, এই বাক্যটা অ্যাসার্টিভ বাক্য। এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এখন তাহলে আমাদের একটু জানার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, এই স্ট্রাকচারটা শুধু আমাদের জানা থাকলেই বা যদি আমরা বুঝতে পারি তারপরে আর কোনো আমাদের প্রবলেম হবে না। এখন আমি এখন একটি অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার লিখছি। মানে অ্যাসার্টিভ বাক্য তো সবসময় শুরু হয় সাবজেক্ট দ্বারা, এরপরে হচ্ছে যে ফাইনিট ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্ব সহ এখানে ইনক্লুড থাকতে পারে, তারপরে হচ্ছে অবজেক্ট এবং এক্সটেনশন। এই 4টা উপাদান একটা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে থাকে। তবে এই ভার্বের অংশে কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব 2টা অংশ থাকতে পারে। এখন এইখানে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখলাম আমরা এই ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে, এরপর হচ্ছে অবজেক্ট, এক্সটেনশন। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা লিখতে চাই তাহলে লিখব হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন। এখন অ্যাসার্টিভ বাক্যে প্রথমে সাবজেক্ট ছিল, এখানে প্রথমে সাবজেক্ট দিলাম, ভার্ব ছিল, এখানে ভার্ব ব্যবহার করছে, অবজেক্ট এবং অবজেক্ট আছে, এক্সটেনশন এবং এক্সটেনশন আছে, হুবহুব তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়ে গেল। তাহলে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভের মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকতে হবে। সেই পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? এই পার্থক্যটাই হচ্ছে সাবজেক্টের পূর্বে আমাদের একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এটুকুই হচ্ছে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ বাক্যের মধ্যে বেসিক পার্থক্য এবং গ্রামাটিক্যাল পার্থক্য।
তাহলে আমরা যদি একটা সাবজেক্টের পূর্বে এই যে সাবজেক্টটা যে থাকবে, সাবজেক্টের পূর্বে যদি একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করে দিই বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর বাক্যটা যখন ইন্টারোগেটিভ হবে তখন বাক্যের শেষে চিহ্নটা দিতে হবে হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে আমাদের এখানে দেখলাম হচ্ছে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে যখন সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করব তখন বাক্যটা হয়ে যাবে ইন্টারোগেটিভ বাক্য, আর সেই ক্ষেত্রে বাক্যের শেষে আমাদের ইন্টারোগেটিভ বাক্যের চিহ্ন সাইন অফ ইন্টারোগেশনটা ব্যবহার করতে হবে। এই দুইটা বিষয় হচ্ছে আমাদের বেসিক গ্রামার। এখন আমি যদি এইখানে একটা এক্সাম্পল দেখে আসি, যেমন হি ক্যান রাইট এ পোয়েম, সে একটি কবিতা লিখতে পারে। এই বাক্যটাকে আমরা যখন ইন্টারোগেটিভ বাক্য করব, তার আগে আমাদের যেহেতু এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করলে কী করবে সেটা যদি আমরা দেখি, এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব আছে। এখন এই অক্সিলারি ভার্বটাকে শুধু যদি আমরা এইখান থেকে চেঞ্জ করে নিয়ে সাবজেক্টের পূর্বে বসাই দিই এবং বাক্যের শেষে যদি আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন সংযুক্ত করে দিই, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখন কোনো অক্সিলারি ভার্ব যখন এইখান থেকে সাবজেক্টের পরে থাকবে তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অক্সিলারি ভার্বটাকে যদি আমি সাবজেক্টের পূর্বে নিয়ে যাই তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা যদি আমি ফ্রেশ করে লিখি তাহলে কি লিখতাম, তাহলে লিখতাম হচ্ছে ক্যান হি রাইট এ পোয়েম। এটা হবে নর্মালি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু আমাদের শর্তটা যেহেতু এইখানে ভিন্ন একটা জায়গায় যে একটা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে, এই বাক্যে কিন্তু কোনো ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা হয় নাই। এখন আমরা বাক্যের কোন শব্দটাকে পরিবর্তন করে জানতে চাইবো সেইটার উপর নির্ভর করবে কি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব। এইখানে এ পোয়েম, এই শব্দটা হচ্ছে বাক্যের অবজেক্ট অবস্থান এবং এই শব্দটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্টের পরিবর্তে ব্যবহার করতে হবে হোয়াট। এখন কোন শব্দের পরিবর্তে কি হবে সেটা তো আমরা রুলের মধ্যে পড়ব, এখন আমরা কেবল বেসিকটা জানতে চেষ্টা করতেছি। তাহলে আমরা এইখানে পোয়েম, এই পোয়েমটা বাদ দিয়ে কিন্তু ব্যবহার করলাম হোয়াট। এরপরে বাকি যতটুকু আছে বাক্যের এইখানে যেমন ছিল হচ্ছে হি আর ক্যান ছিল, এই ক্যানটাকে হির পূর্বে দিতে হবে হোয়াট ক্যান হি রাইট, সে কি লিখতে পারে। তাহলে উত্তরটা যদি আমরা করতে চাই তাহলে হবে হচ্ছে সে কবিতা লিখতে পারে। আর এই কবিতা শব্দটাকে আমরা বাক্য থেকে বাদ দিয়ে আমরা এর পরিবর্তে একটা হোয়াট ব্যবহার করে দিছি। এখন বাক্যের কোন অবস্থানের কোন শব্দটা বাদ দেব এবং ওই বাদ দেওয়া শব্দের পরিবর্তে কোন ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব, এটা আমরা শিখব হচ্ছে রুলগুলোর মধ্যে। এখন আমরা তাহলে আশা করি একটা ইন্টারোগেটিভ বাক্য কিভাবে গঠন করব সেটা বুঝতে পেরেছি। আরেকটা এক্সাম্পল যদি আমি ওই অক্সিলারি ভার্ব ছাড়া দেওয়ার চেষ্টা করি, যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না, যেমন হচ্ছে হি রাইটস পোয়েম, হি রাইটস এ পোয়েম। এই বাক্যে এবং এই বাক্যের মধ্যে পার্থক্যটা হচ্ছে ছোট্ট একটা জায়গা, সেটা হচ্ছে এই বাক্যের মধ্যে একটা অক্সিলারি ভার্ব ছিল, এই অক্সিলারি ভার্বটাই শুধু আমরা শুরুতে ব্যবহার করে দিয়েছি, সাবজেক্টের পূর্বে নিয়ে গেছি। এই অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে গেছি, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। কিন্তু এইখানে যে বাক্যটা লেখা হয়েছে এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন প্রশ্ন হতে পারে কোন ভার্বগুলো অক্সিলারি ভার্ব। তাহলে এইটা যদি আমাদের প্রশ্ন আসে তাহলে সেই ক্ষেত্রে বা মাথায় আসে যদি আমরা না জানি, তাহলে তাদের জন্য বলি সেটা হচ্ছে বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ অ্যান্ড ওয়ার। এই কটা হচ্ছে বি ভার্ব। এখন হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। আর গুরুত্বপূর্ণ আরেকটা ডু ভার্বের কথা যদি বলি, ডু ভার্ব হচ্ছে তিনটি, ডু, ডাজ অ্যান্ড ডিড। এই তিনটি হচ্ছে ডু ভার্ব।
এর মানে হচ্ছে আমি যার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড এগুলো হচ্ছে টোটাল অক্সিলারি ভার্ব। এখন এই অক্সিলারি ভার্বগুলোর কোনো একটা যদি বাক্যের মধ্যে থাকে, যেমন এখানে ক্যান ছিল, এই ক্যানটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে গেছি। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে হচ্ছে এই ডু ভার্ব থেকে যে কোনো একটা। এখন প্রশ্ন হইল এইখানে ডু ভার্ব তো হচ্ছে তিনটার কোনটা নিব? এটা হচ্ছে বাক্যের মধ্যে যদি ভার্ব ওয়ান থাকে, শুধু ভার্ব ওয়ান, তাহলে নেব হচ্ছে ডু। বাক্যের মধ্যে যদি ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে নেব হচ্ছে ডাস। আর বাক্যটার মধ্যে যদি অ্যাসাইডেড বাক্যে যদি ভার্ব টু থাকে তাহলে সেই ক্ষেত্রে নেব হচ্ছে ডিড। আর আরেকটা বিষয় আমাদের এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা বাক্যে ডু ভার্ব ব্যবহার করব, এই ভার্বের পরে যখন মূল ভার্বটা থাকবে, মূল ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্ম হবে। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা এখানে দেখব। এই বাক্যটাকে যখন ইন্টারোগেটিভ করব, আমরা জানি এফ হয় এটার পরিবর্তে আমরা লিখব হচ্ছে হোয়াট, কারণ এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্টকে পরিবর্তন করে আমরা লিখতে পারবো একটা ডাব্লিউএস কোশ্চেন হোয়াট। এখন এইখানে আমি যদি হি লিখি, এখন সাবজেক্টের পূর্বে যদি আমি অক্সিলারি ভার্ব ব্যবহার না করি তাহলে সে বাক্যটা ইন্টারোগেটিভ হবে না। তাহলে এর জন্য এই বাক্যে সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আর এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব যেহেতু ছিল না এই বাক্যটার মধ্যে, তাহলে অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিডের একটা নিতে হবে। এখন আমরা মূল ভার্বটাকে যদি অবজার্ভ করি এই বাক্যের যে মূল ভার্বটা, এই মূল ভার্বের সাথে এস বাই এস আছে, দ্যাটস ওয়াই আমরা নিব হচ্ছে ডাস। তাহলে আমরা হচ্ছে হির পূর্বে ব্যবহার করলাম হচ্ছে ডাস। তাহলে হোয়াট ডাস হি। এখন রাইটের সাথে এখানে এস ছিল, কিন্তু আমরা কিন্তু এখানে দেখলাম ডু ভার্ব যখন ব্যবহার করব মূল ভার্বটার বেস প্রেজেন্ট ফর্ম হবে। এর মানে হচ্ছে এই রাইটের সাথে এসটা এখন আর হবে না। আর যেহেতু আমরা হচ্ছে এ পয়েম এটুকু পরিবর্তন করে আমরা হোয়াট লিখেছি এটা বাদ দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আর কোনো কিছু বাকি নাই বাক্যটার মধ্যে। তাহলে এখন শেষে শুধু প্রশ্নবোধক চিহ্ন দেব। আর এখানে আরেকটু বলে রাখি, যদি হি রাইটস এ পয়েম ফর মি এটুকু যদি থাকতো তাহলে কি করতাম? যদি এক্সটেনশন এই বাক্যে আরও থাকতো তাহলে আমরা এক্সটেনশনটা বাক্যে লিখে দিতাম, লিখে তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতাম। যেমন এইখানে তাহলে লিখে দিতাম আমরা হচ্ছে ফর মি এবং প্রশ্নবোধক চিহ্ন, দ্যাটস ইট। তাহলে আশা করি বেসিকের যে অংশটা, বেসিকের মূল অংশটাই হচ্ছে একটা বাক্যকে কীভাবে ইন্টারোগেটিভ করব। একটা বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করব, যেমন এই বাক্যে দেখো সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করেছি। এখন এই হোয়াটটা আসলো কোথায় থেকে? আমরা জানি হোয়াট একটা ডাব্লিউএস ওয়ার্ড এক এক মানে শব্দ পরিবর্তন করে তারপর চলে আসে। যেমন এই বাক্যের মধ্যে সাবজেক্টের পরে যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, দ্যাটস আমরা বস্তুবাচক অবজেক্টের পরিবর্তে কী ব্যবহার করেছি? হোয়াট। এখন অন্যগুলোর ক্ষেত্রে কী হবে সেটা তো আমরা রুলের মধ্যে পড়বো, আমরা বেসিকটা আপাতত জেনে নিলাম। এরপরে আমরা এখন মানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখি। তাহলে আমরা স্ট্রাকচারালি যে বেসিকটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশনটা যে আছে, এইটা আমরা হচ্ছে যখন লিখব তখন কিভাবে লিখব? তখন সাবজেক্টের পূর্বে যদি একটা অক্সিলারি ভার্ব দিয়ে দিই আর বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখন আমরা নিয়মগুলোতে চলে আসি। এখন রুল 1 মধ্যে হোয়াইয়ের ব্যবহারটা দেখানো হয়েছে। হোয়াই এটা হচ্ছে একটি ডাব্লিউএস ওয়ার্ড। হোয়াইটাকে যদি আমরা অর্থ করি তাহলে অর্থ হবে কেন। এটা যখন কোনো একটা বাক্যে ব্যবহার করি হোয়াই দ্বারা প্রশ্ন করে, আমরা কিন্তু এখানে লিখে রেখেছি আমি আগে, হোয়াই দ্বারা প্রশ্ন করে কোনো কাজের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। এখন হোয়াই দ্বারা প্রশ্ন করে কোনো একটি কাজের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। এখন আরেকটা বিষয় আমাদের একটু বুঝে আসলে মনে হয় ভালো হবে, সেটা হচ্ছে আমরা প্রশ্ন কখন করি? কোনো কিছু সম্পর্কে জানার জন্য আমরা প্রশ্ন করি। তাহলে আমি যা জানি না তা জানার জন্য আমি একটা প্রশ্ন করব। যখন আমি কোনো একটা বিষয় সম্পর্কে জানি না তখন সেই বিষয়টা সম্পর্কে জানার জন্য প্রশ্ন করব। তাহলে বাক্যের যেই অংশটা সম্পর্কে আমি জানতে চাইব, অ্যাসার্টিভ বাক্যের যেই অংশটা সম্পর্কে আমি জানতে চাইব,
আমার কাজ হচ্ছে সেই অংশটা বাক্য থেকে বাদ দিয়ে দেওয়া। যেমন আমি এখন হোয়াই নিয়ে কাজ করছি, আমরা হোয়াই মানে কেন। এখন কোনো একটা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট যে কোনো একটা জায়গায় এই অংশটুকু যদি থাকে, অথবা ফর প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট এই অংশটা যদি থাকে, অথবা বিকজ অফ ভার্ব আইএনজি অবজেক্ট এই অংশটা যদি থাকে, আদারওয়াইজ বিকজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন, আর মানে বিকজের পরে একটা বাক্য যদি থাকে, বিকজের পরে যে কোনো একটি বাক্য যদি থাকে, এই যে বাক্যটা সো দ্যাট, এই সো দ্যাটের পরে যদি একটা বাক্য থাকে, তাহলে এই পাঁচটা কোনো একটা বাক্যে যদি থাকে, এই পাঁচটা অংশ, এখানে দুইটা ক্লজ এবং তিনটা ফ্রেজ, টু প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট, ভালো করে আমরা দেখে যাই, টু প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট, ফর প্লাস ভার্ব আইএনজি, বিকজ অফ প্লাস ভার্ব আইএনজি, বিকজের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর মানে একটি ক্লজ, সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান কোড ভার্ব ওয়ান অবজেক্ট এর মানে একটি ক্লজ, এই অংশের যদি কোনো বাক্য থাকে এই অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে। যেমন এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে বাদ যাবে, এবং এদের পরিবর্তে আমরা হচ্ছে বাক্যের মধ্যে হোয়াই ব্যবহার করতে পারবো। এই হোয়াইটা ব্যবহার করব যদি এই পাঁচটা কোনো একটা বাক্যের মধ্যে থাকে। এখন আমরা যেমন এখানে একটা বাক্য লিখে রেখেছি তোমাদের জন্য, দেখি আমরা বাক্যটা, যেমন হি ইজ স্টাডিং টু গেট এ গুড জব। এখন আমরা কিন্তু এইখানে যে দেখে আসছি টু প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট, আমরা টু প্লাস ভার্ব ওয়ান অবজেক্টটা এই অংশে পেয়ে গেছি। তাহলে আমরা দেখলাম কোনো একটা বাক্যের মধ্যে যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে, ফোর প্লাস ভার্ব আইএনজি থাকে, বিকজ অফ প্লাস ভার্ব আইএনজি থাকে, সো দ্যাট থাকে, বিকজ থাকে, তাহলে এদের পরিবর্তে আমরা হোয়াই ব্যবহার করতে পারবো। এইখানে যে বাক্যটা আমরা পেয়েছি এই বাক্যটার মধ্যে কিন্তু টু প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট আছে, দ্যাটস ওয়াই আমরা এই অংশটাকে কি করব, এই অংশটাকে এই বাক্য থেকে বাদ দেব। বাদ দেওয়ার পর তাহলে কি করব, এটার পরিবর্তে লিখব হচ্ছে একটা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই। এখন এই শব্দটা বাদ দিয়ে আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলাম। এখন দ্বিতীয় যে কাজটা আমাদের এই বাক্যের অংশে, সেই দ্বিতীয়টা কাজটা হচ্ছে এই বাক্যটাকে আমাদের ইন্টারোগেটিভ বাক্য বানাতে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা সাবজেক্টের পূর্বে লিখে দেব, আর বাকি কোনো পরিবর্তন আমাদের করতে হবে না, শেষ পর্যন্ত লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। আশা করি এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল আছে এখানে, তাহলে আই ওয়েন্ট দেয়ার ফর বাইং এ বুক। এখন আমরা তাহলে যেহেতু দেখে আসছি ফর প্লাস ভার্ব আইএনজি থাকলে, এই যে ফর প্লাস ভার্ব আইএনজি, তাহলে সেই ক্ষেত্রে এই অংশটা আমরা বাদ দিয়ে হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারবো। তাহলে এই ফর প্লাস ভার্ব আইএনজি এই অংশটাকে আমরা ইন্ডিকেট করে ফেললাম। আর 7 কলেজে যারা থাকবে তাদের তো এখানে ইন্ডিকেট করেই দেওয়াই থাকবে, আন্ডারলাইন করে দেওয়া থাকবে। আর ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্নের মধ্যে আন্ডারলাইন করা দেওয়া থাকবে না, আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা খুব সহজেই এই বাক্যটাতে খুঁজে বের করতে পারলাম যে ফর প্লাস ভার্ব আইএনজি আছে। এই ফর প্লাস ভার্ব আইএনজিটা, তাহলে এটাকে আমরা কি করব, বাক্য থেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে ওয়াই ব্যবহার করব। এরপরে হচ্ছে দ্বিতীয় যে কাজ, এই বাক্যটার যে অংশটা বাকি থাকলো, এই বাকি অংশটার বাক্যটাকে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট পারসন যদি কোনো সাবজেক্ট থাকে, সেই ফার্স্ট পারসন সাবজেক্টটা কিন্তু সেকেন্ড পারসন হয়ে যাবে। আর এই বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নাই। যে অংশটা এখন বাকি আছে সেই বাকি অংশটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তাহলে এইখানে যে মূল ভার্বটা আছে, মূল ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এর মানে হচ্ছে যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে আমাদের যে নিয়মটা আমরা দেখে আসছিলাম যে বাক্যের ভিতরে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু, ডাস, আদারওয়াইজ ডিড এগুলো ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের এই বাক্যটার মধ্যে এখন আমরা পেয়েছি হচ্ছে পাস্ট টেন্স ওয়েন্ট, এর মানে আমরা ব্যবহার করব হচ্ছে ডিড। এখন আমরা কিন্তু আরেকটা নিয়ম এই মুহূর্তে জানলাম, সেটা হচ্ছে ফার্স্ট পারসন থাকলে সেই প্রনাউনটার সেকেন্ড পারসন করতে হবে। হোয়াই ডিড ইউ, এখন ওয়েন্ট এই ভার্বটাকে কিন্তু আমরা এখানে ওয়েন্ট লিখতে পারবো না, আমরা জানি ডু ভার্বের পরে ভার্ব আসলে ভার্বের বেস প্রেজেন্ট হয়। এইটুকু হচ্ছে আমাদের এখন টোটাল বাক্যে রূপান্তর করে আমাদের এই পর্যন্ত পাওয়া গেল। তাহলে হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও। তাহলে উত্তরটা কিন্তু আমরা হয় ফর বাইং এ বুক, একটি বই কেনার জন্য যাই। এখন আমরা যে মানে বিষয়টা এখানে দেখলাম
যে এইখানে হচ্ছে ফর প্লাস ভার্ব আইএনজির পরিবর্তে আমরা এখন হোয়াইয়ের ব্যবহারগুলো প্র্যাকটিক্যালি একটি মডেল থেকে খুঁজে বের করার চেষ্টা করব। আমরা কিন্তু এর পূর্বের ক্লাস অংশে জেনে এসেছি যে এই 5টি অংশ কোনো বাক্যে থাকলে সেই বাক্যের অংশ থেকে এগুলো বাদ দিয়ে তার পরিবর্তে আমরা হোয়াই ব্যবহার করব। এখন 7 কলেজের প্রশ্নটা আমরা একটু চেক করে দেখি। যেমন এখানে যে 7টি প্রশ্ন আছে, এই 7টি প্রশ্নের মধ্যে এই বি নাম্বার প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এই টু বাই ভেজিটেবলস এই অংশটা আছে। সুতরাং আমরা এখানে বুঝতেই পারছি যে এই অংশটা বাদ যাবে এবং আমরা এর পরিবর্তে একটা হোয়াই ব্যবহার করতে পারবো। আরেকটা দেখি ই নাম্বার, এখানে কিন্তু টু আছে বাট টুর পরে কিন্তু ভার্ব আর নাই, টুর পরে কিন্তু একটি জায়গার নাম উল্লেখ করা আছে চট্টগ্রাম। সুতরাং এটা কিন্তু আমাদের ওই নিয়মের মধ্যে পড়ে নাই, টু প্লাস ভার্ব অন অবজেক্ট এটা কিন্তু হয় নাই। টু প্লাস ভার্ব অন অবজেক্ট কিন্তু হয়েছে শুধু বি নাম্বারটা। আচ্ছা, এরপরে আমরা সরাসরি মডেলগুলোর মধ্যে যদি দেখি, এখানে অনেকগুলো একত্রে দেওয়া আছে, এইখান থেকে আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, ফ্রেম ডাব্লিউএস ওয়ার্ড আমরা এখন এখান থেকে খোঁজার চেষ্টা করব যে আমরা কোনো হোয়াইয়ের ব্যবহার পাই কিনা। আচ্ছা, এই যে 7 নাম্বারটা থেকে আমরা শুরু করি। এইখানে এ নাম্বারটায় বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বারে যে আমরা দেখলাম যে এই বাক্যে একটা বিকজ অফ এবং বাকি অংশ আছে। তাহলে বিকজ অফ এই অংশটা আমরা কিন্তু চেঞ্জ করে লিখতে পারি হচ্ছে হোয়াই। এখন প্রথম অংশে যে বাক্যটা থাকলো, এই বাক্যটা যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ব্যবহার করব হচ্ছে ডাস। তাহলে হোয়াই ডাস হি লুকস ছিল, আমরা জানি এসটা এখন আর লোকের সাথে হবে না, তারপরে বাকি আরও যে ছিল পল, এটুকু লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এই 7 নম্বরে আরও একটা আছে আমাদের এখানে, শুধু বিকজের পরে এখানে আছে একটি ক্লজ। এর মানে হচ্ছে বিকজ থেকে শুরু করে সম্পূর্ণ অংশটাই আমাদের বাদ দিয়ে দিতে হবে। এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে হোয়াই। এরপর হচ্ছে এই বাক্যের মধ্যে একটি উইল ছিল, সুতরাং উইলটা আমরা রেখে দেব। এখন হি নট কাম। তাহলে আশা করি হোয়াইয়ের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী যদি দেখি তাহলে দেখব হচ্ছে মডেল 8-এর এ বিতে এখানে 5টার কোনোটা নেই, সিতেও নাই, ডিতেও নাই। ই নাম্বারে আমরা যা পাই এখানে হচ্ছে 2 থেকে শুরু করে বাকি অংশটা, এই অংশটা আমরা বাদ দেব, এটার পরিবর্তে আমরা হোয়াই লিখবো এবং পুরো বাক্যটাকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে সাজিয়ে দেব। তাহলে আমরা 9 নাম্বার যদি দেখি, এখানেও কিন্তু ই নাম্বারে আমরা পেয়ে গেছি 2 থেকে শুরু করে বাকি পুরো অংশটা আমরা বাদ দিয়ে দেব, এটার পরিবর্তে আমরা হোয়াই লিখে দিতে পারবো ডাব্লিউএস ওয়ার্ড। আর এভাবে তাহলে আমরা যেই মডেলগুলোতে যে বাক্যগুলোতে আমরা এই 5টি অংশ পাবো, এগুলো আমরা কি করে দেব, বাদ দিয়ে দেব। এই 5টি যেখানে পাবো সেটা বাদ দিয়ে দেব, বাদ দিয়ে এটার পরিবর্তে হোয়াই লিখে দেবো এবং পুরো বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে দেব। আর পরবর্তী নিয়মগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসেই পড়ব।